চকলেট একটি মিষ্টি উপাদান যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছে। এটি শিশুদের হাসি থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের উৎসবের আনন্দ পর্যন্ত সর্বত্র উপস্থিত। কিন্তু এই সুস্বাদু খাবারের পেছনে রয়েছে একটি অন্ধকার গল্প, যা আফ্রিকার কোকো চাষিদের জীবনের দুঃখজনক বাস্তবতাকে প্রকাশ করে। পশ্চিম আফ্রিকা, বিশেষ করে আইভরি কোস্ট এবং ঘানা বিশ্বের কোকোর প্রায় 70% সরবরাহ করে। তবুও এই চাষিরা তাদের শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এবং অনেকে দরিদ্র, শোষণ এবং আধুনিক দাসত্বের শিকার। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ঐতিহাসিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আফ্রিকার কোকো চাষিদের চকলেট শিল্পের দাসে পরিণত করেছে। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আফ্রিকায় কোকো চাষের শুরুটা ঔপনিবেশিক যুগের সাথে গভীরভাবে জড়িত। 19 শতাব্দীতে ইউরোপীয় উপনিবেশবাদীরা, বিশেষ করে ফরাসি এবং ব্রিটিশরা পশ্চিম আফ্রিকায় কোকো চাষের প্রবর্তন করে। কোকো মূলত দক্ষিণ আমেরিকার ফসল ছিল, কিন্তু আফ্রিকার উর্বর মাটি এবং উষ্ণ জলবায়ু এটিকে বাণিজ্য চাষের জন্য আদর্শ করে তুলেছিল। উপনিবেশবাদীরা স্থায়ী কৃষকদের কোকো চাষে উৎসাহিত করেছিল, কিন্তু এই প্রক্রিয়াটি ছিল শোষণমূলক। স্থায়ী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের শ্রমকে ইউরোপীয় বাজারের চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয়েছিল। উপনিবেশবাদী শাসনের সময় কোকোর দাম নির্ধারণ করত ইউরোপীয় বণিকরা, যারা কৃষকদের ন্যূনতম মজুরি দিতে শোষণ করত। এই সময়ে কৃষকদের কোনো স্বায়ত্ত শাসন ছিল না, তারা সম্পূর্ণরূপে উপনিবেশবাদী ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। উপনিবেশবাদের এই উত্তরাধিকার আজও কোকো শিল্পে প্রভাব ফেলছে, যেখানে কৃষকরা বৈশ্বিক সরবরাহর শৃঙ্খলার সবচেয়ে দুর্বল অংশ হিসাবে রয়ে গেছে। বর্তমানে কোকো শিল্প একটি বিশাল বৈশ্বিক বাজার, যার মূল্য প্রায় $100 বিলিয়ন। তবে এই বিপুল লাভের একটি নগণ্য অংশই পৌঁছায় কৃষকদের হাতে। আইভরি কোস্ট এবং ঘানার কোকো চাষিরা গড়ে প্রতিদিন $1 কম আয় করে, যা বিশ্বব্যাংকের দারিদ্র্য সীমার নিচে। এই অর্থনৈতিক শোষণের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, কোকোর দাম বৈশ্বিক পণ্য বাজারে নির্ধারিত হয়, যেখানে দামের ওপর কৃষকদের কোনো নিয়ন্ত্রণ নেই। বড় বড় চকলেট কোম্পানি যেমন নেসলে, মার্শ এবং হার্শে এই বাজারে প্রভাবশালী ভূমিকা পালন করে। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কোকো ক্রয় করে, যার ফলে কৃষকরা তাদের ফসলের জন্য ন্যায্য মূল্য পায় না। দ্বিতীয়ত, কৃষকদের বেশিরভাগই ছোট ছোট খামারে কাজ করে, যেখানে আধুনিক প্রযুক্তি বা যান্ত্রিকরণের অভাব রয়েছে। এটি তাদের উৎপাদনশীলতা এবং আয়কে সীমিত করে। তৃতীয়ত, আইভরি কোস্ট এবং ঘানার মতো দেশগুলোতে সরকার কোকোর দাম নিয়ন্ত্রণ করে, যা প্রায়ই বৈশ্বিক বাজারের দামের তুলনায় অনেক কম। যদিও এই নিয়ন্ত্রণের উদ্দেশ্য কৃষকদের সুরক্ষা দেওয়া, কিন্তু এটি প্রায় তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, 2019 সালে এই দুই দেশ লিভিং ইনকাম ডিফারেন্সিয়াল নামে একটি নীতি প্রবর্তন করে, যার মাধ্যমে কোকোর দামে প্রতি টনে $400 প্রিমিয়াম যোগ করা হয়। কিন্তু এই প্রিমিয়ামের বেশিরভাগই কৃষকদের হাতে পৌঁছায় না, কারণ মধ্যস্থতাকারী এবং সরকারি আমলারা এর একটি বড় অংশ গ্রাস করে। কোকো শিল্পে শিশুশ্রম একটি গুরুতর সমস্যা। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুসারে পশ্চিম আমেরিকার কোকো খামারে প্রায় 2 মিলিয়ন শিশু কাজ করে। এই শিশুদের অনেকেই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে থাকে, যেমন ভারী বোঝা বহন করা, কীটনাশক ব্যবহার করা এবং ধারালো সরঞ্জাম দিয়ে কাজ করা। তাদের মধ্যে অনেকে স্কুলে যাওয়ার সুযোগও পায় না এবং কেউ কেউ মানব পাচারের শিকার হয়। শিশুশ্রমের পাশাপাশি কোকো শিল্পে আধুনিক দাসত্বের উপস্থিতিও লক্ষণীয়। অনেক কৃষক এবং শ্রমিক ঋণের ফাঁদে আটকে যায়। তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে ঋণ নেয় বীজ, সার বা অন্যান্য সরঞ্জাম কেনার জন্য, কিন্তু নিম্ন আয়ের কারণে তারা এই ঋণ পরিশোধ করতে পারে না। ফলে তারা মধ্যস্থতাকারীদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা তাদের স্বাধীনতাকে সীমিত করে। এই পরিস্থিতি আধুনিক দাসত্বের একটি রূপ, যেখানে কৃষকরা তাদের শ্রমের জন্য ন্যায্য মূল্য পায় না এবং তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ হারায়। কোকো চাষের পরিবেশগত প্রভাবও উল্লেখযোগ্য। কোকো চাষের জন্য বিশাল জমির প্রয়োজন, যার ফলে বন উজাড় হচ্ছে। আইভরি কোস্টে গত কয়েক বছরে প্রায় 80% বন ধ্বংস হয়েছে, যার একটি বড় কারণ কোকো চাষ।
এই বন উজাড় জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে এবং স্থায়ী জনগোষ্ঠীর জীবিকার উপর নেতিবাচক প্রভাবও ফেলছে। সামাজিকভাবে কোকো চাষিরা প্রায়ই সমাজের সবচেয়ে প্রান্তিক গোষ্ঠীর মধ্যে থাকে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধার অভাব রয়েছে। অনেক কৃষক তাদের জীবনের শেষ পর্যন্ত কোকো চাষের উপর নির্ভর করে, কারণ তাদের অন্য কোনো জীবিকার বিকল্প নেই। এই নির্ভরতা তাদের বৈশ্বিক চকলেট শিল্পের দাসে পরিণত করেছে। এই সমস্যার সমাধানের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যায্য বাণিজ্য আন্দোলন কৃষকদের ন্যায্য মূল্য প্রদান এবং শিশুশ্রম নির্মূলের জন্য কাজ করছে, কিন্তু এই উদ্যোগগুলোর প্রভাব এখনও সীমিত। বড় চকলেট কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করা প্রয়োজন, যাতে তারা তাদের সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা আনে এবং কৃষকদের ন্যায্য মজুরি প্রদান করে। ভোক্তাদের সচেতনতাও গুরুত্বপূর্ণ। যখন ভোক্তারা ন্যায্য বাণিজ্য বা টেকসই উৎস থেকে প্রাপ্ত চকলেট ক্রয় করে, তখন তারা কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়তা করে। এছাড়া সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত কোকো চাষিদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং বিকল্প জীবিকার সুযোগ তৈরি করা। আফ্রিকার কোকো চাষিরা চকলেট শিল্পের মেরুদণ্ড, কিন্তু তাদের শ্রমের মূল্য তাদের জীবনে প্রতিফলিত হয় না। উপনিবেশিক শোষণ, অর্থনৈতিক বৈষম্য, শিশু শ্রম এবং পরিবেশগত ধ্বংসের মাধ্যমে তারা একটি শোষণমূলক ব্যবস্থার শিকার হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য বৈশ্বিক সহযোগিতা, ন্যায্য বাণিজ্য এবং ভোক্তা সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন চকলেট উপভোগ করি, তখন আমাদের এই কৃষকদের দুঃখ কষ্টের কথা মনে রাখা উচিত এবং তাদের জীবন উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।